দুর্গাপূজা বাঙালির কাছে শুধুই এক উৎসব নয়, এ এক আবেগ, এক সংস্কৃতির উচ্ছ্বাস। কিন্তু পুজোর আগমনে শহরের চেহারায় দেখা যাচ্ছে এক অন্যরকম ব্যস্ততা। রাস্তা খোঁড়াখুড়ি, ড্রেন মেরামতের কাজ, নতুন আলোর খুঁটি লাগানো, রাস্তায় পিচ দেওয়া, এই কাজগুলো সারা বছর চলল ঢিলে ঢালা ভাবে। আর পুজোর ঠিক আগ মুহূর্তে যেন জোয়ার এসেছে। তার ফল শহর জুড়ে যানজট, ধুলোবালি আর মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে পুজো এলেই শব্দ দানবের ভয়ে একাংশের মানুষ কিন্তু ভীষণ উদ্বেগে থাকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের পরে শব্দবাজি ফাটে, তারস্বরে কিন্তু লাউডস্পিকার বাজে। অন্যদিকে রাজ্যে পাহাড়ের রাজনীতির অস্থিরতা আবারও মাথাচাড়া দিচ্ছে। বিভাজনের রাজনীতি, প্ররোচনামূলক মন্তব্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অশান্তি না ছড়ায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা আবশ্যক। তাই প্রশ্ন, পুজোর মুখে জনসাধারণকে স্বস্তি দিতে কি করতে হবে প্রশাসনকে? বেহাল ট্রাফিক ব্যবস্থা রোধ করতে কি করা প্রয়োজন? শব্দ দূষণ রোধে এবারও কি লোক দেখানো ভূমিকা নেবে প্রশাসন, নাকি নাগরিকদের স্বাস্থ্য গুরুত্ব পাবে? রাজনৈতিক হস্তক্ষেপ কি দুর্গাপূজার আয়োজন ও জননিরাপত্তা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে? উৎসবের প্রাক্কালে কতটা সজাগ প্রশাসন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শারদ বরণে কতটা প্রস্তুত স্মার্ট সিটি আগরতলা সহ গোটা রাজ্য, তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় এবং অনলাইন জুড়ে গেছেন আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নন্দনবাবু, আসি প্রথমে আপনার কাছে, যে মাঝে আর মাত্র 2-3 দিন তারপরই পূজা, শহরের ট্রাফিক ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে বললে কি ভুল হবে? ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। তো প্রত্যেক বছর আমরা আগরতলায় পূজা দেখছি, পূজার সংখ্যা তো প্রত্যেকটা বছরই বেড়ে যাচ্ছে। সেই বেড়ে যাওয়া এবং মফস্বল থেকে যেসব লোকেরা আগরতলায় পুজো দেখতে আসে, তাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য প্রত্যেক বছরই বিভিন্ন প্রশাসনিক মহলে, বিশেষ করে পুলিশ এবং সাধারণ প্রশাসন বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেই ব্যবস্থার একটা অন্যতম প্রধান অঙ্গ হলো ট্রাফিক ব্যবস্থা। অর্থাৎ ট্রাফিক যদি ভালো থাকে, ওই শহরের মানুষের যাতায়াত বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যাওয়ার ব্যাপারটা খুবই সুগম হয়। কিন্তু যদি ট্রাফিক ব্যবস্থা খারাপ থাকে, তাহলে সেটা একটা দুর্বিষহ পরিস্থিতি ধারণ করে। বিশেষ করে আমরা সবসময় দেখি যে আগরতলার এই যে নেতাজি রোড, ওইসব জায়গাগুলোতে সবাই অ্যাভয়েড করতে চায়। অর্থাৎ ওখানে কোনো ভালো পুজো হলেও এই কারণে অ্যাভয়েড করতে চায় যে ওখানে ট্রাফিক ব্যবস্থা এবং রাস্তার দুসাইডে যে পরিমাণ বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে, সাধারণ লোকজনের পক্ষে নির্বিঘ্নে বা সুন্দরভাবে চলাচল করা একরকম অসম্ভব হয়ে ওঠে। তো আপনি যেটা বলেছেন যে ট্রাফিক ব্যবস্থা, দেখুন দিনকে দিন আগরতলায় বিভিন্ন ফুটপাতের এবং কাভার ড্রেন তৈরির কাজ হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিক দিয়ে, অর্থাৎ ধরুন মাস শেষ হলে এপ্রিলের 1 তারিখ থেকে নতুন আর্থিক বছর শুরু হয়, সেই সময় প্রত্যেকটা যে বাজেট তৈরি হয়, অর্থাৎ স্টেট যে বাজেট হয়, সেই বাজেটে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অ্যালোকেশন হয়। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার যে বাজেট প্রজেক্ট করলো, সেই বাজেট অনুযায়ী তার উপর কিরকম স্যাংশন এলো, অর্থাৎ কিরকম ফান্ড সে স্টেট থেকে পেল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের উচিত যে আগামী একটা বছর ও কি কি কাজ করবে তার একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেলা। সেটাকে বলে বাজেট প্ল্যান। অর্থাৎ আমি এই টাকা পেয়েছি, এই টাকা এই খাতে, এই টাকা এই খাতে, এটা দিয়ে আমি সারা বছর এই কাজটা করবো, এবং এপ্রিল মে মাস থেকে সেই কাজগুলো শুরু করে দেওয়ার কথা। কিন্তু সবসময় দেখা যায় হয় বর্ষাকালে, তাহলে পুজোর আগে দিয়ে, যখন মানে একটা খুব সুন্দর একটা ট্রাফিক ব্যবস্থার আশা করে যে রাস্তাঘাটে সুন্দরভাবে মানুষ যাবে, ফুটপাতে যারা যাবে ফুটপাত দিয়ে হাঁটবে, যারা গাড়ি দিয়ে যাবে গাড়ি দিয়ে যাবে, বা বিভিন্ন ধরনের
যে ভলান্টিয়ার্সরা থাকে তাদের, কিন্তু এসব যদি করা হয়, অর্থাৎ এই যে রাস্তার দুই সাইডে যে কাভার ড্রেন এখন শুরু হয়েছে বা ধুলো বালি হয়েছে, আমি মনে করি কোন অবস্থাতেই পুজোর আগে সেটা সুন্দর জায়গায় আসবে না। অর্থাৎ আগে যেটা ছিল সেটাও যদি থাকতো তাহলে বুঝতাম যে অন্ততপক্ষে কিছুটা হলেও আছে। কিন্তু এখন কাজ ধরতে গিয়ে এমন একটা সময় কাজ ধরা হয়েছে যে কাজটা এই সময়ের মধ্যে শেষ হবে না। শেষ না হয় তাহলে এখানে কি কি ধরনের ঘটনা হতে পারে? একটা হলো মানুষের যে যাতায়াত করবে সেই যাতায়াতে নানা ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হবে। 2 নম্বর হলো অ্যাক্সিডেন্ট হতে পারে। অর্থাৎ এই আবার যেখানে করা হয়েছে সেই সব জায়গাতে যদি এখনো ইনকমপ্লিট থাকে, বিভিন্ন ধরনের ডিস তৈরি হতে পারে, লোহার যে বিভিন্ন রড আছে বেরিয়ে আছে, এগুলোতে মানুষ আঘাত পেয়ে আহত হতে পারে। যদি এজর কোন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়, যে মানুষকে ড্রেন আউট করে নেবে কোন একটা জায়গা দিয়ে, তার জন্য ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে। তো পুলিশ প্রশাসনের উচিত, প্রত্যেকটা পুজোর আগে করে কিনা আমি জানি না, কিন্তু পুলিশ প্রশাসন এবং ট্রাফিক তাদের প্রত্যেকটা এরকম বড় বড় স্টেট লেভেল অকেশনের আগে একটা কন্টিজেন্সি প্ল্যান করা উচিত। সেই কন্টিজেন্সি প্ল্যান হলো যে আগরতলাগুলোকে তো বিভিন্ন সেক্টরে ভাগ করা হবে, সেটা আমিও জানি যে বিভিন্ন সেক্টরে ভাগ করে প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব একজন সিনিয়র পুলিশ অফিসারকে দেওয়া হয়। সেরকম ব্যবস্থা হয়তো ট্রাফিকেও থাকে, কিন্তু কথা হলো যদি কোথাও কোনো ধরনের বড় ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়, যাতে প্যানিক স্ট্রাইকেন পিপল এদিকে ওদিক ছোটাছুটি করে, কে কোথায় যাবে তার যদি কোন ধরনের সুনির্দিষ্ট ড্রেন আউট সিস্টেম পুলিশ প্রশাসন কন্টিজেন্সি প্ল্যানে না রাখে, কিন্তু এটা মেজর স্ট্যাম্পেডিং এর ঘটনা হয়ে যাবে। কিন্তু যেটা উত্তরপ্রদেশের হাতরাসে হয়েছে, একদম আপনি খুব একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি অবশ্যই তুললেন, এটা যে কোন ধরনের যদি এই ধরনের ইনসিডেন্ট হয় তাহলে কি হতে পারে। কিন্তু এখন আমরা ভারত বাংলাদেশ সীমান্তের একদম কাছে আছি, অর্থাৎ আমাদের মানে আগরতলা শহরে নিঃশ্বাস করছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশে একটা অস্থির, অরাজক এবং প্রচন্ড একটা পলিটিক্যাল ক্রাইসিস চলছে। সেই অবস্থায় মৌলবাদীদের হাতে চলে গেছে প্রায় সারা বাংলাদেশ। মৌলবাদীরা তাদের জানান দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ মানে ত্রিপুরা, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় কিন্তু যে কোনো কিছু করতে পারে না, সেই রকম নিশ্চিন্তে বসে থাকলে কিন্তু হবে না। ঠিক, আমরা নিরাপত্তার জন্য অবশ্যই নিরাপত্তার বিষয়টাতে আসবো আমি, কিন্তু আমরা প্রথমে আগে যে বিষয়টা নিয়ে শুরু করলাম, আমরা একটু সেই বিষয়টা একটু আপনি বোঝার চেষ্টা করি। আর রঞ্জনবাবু আপনি থাকুন সঙ্গে। মণিময় রায় রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট সাংবাদিক। ওনার অভিজ্ঞতা অনেক দিনের, বহুদিন উনি দেখছেন আমাদের এই শহরের পুজো, দেখছেন পুজোর আগে প্রাক পুজো, শুধু দুর্গাপূজার এই 4-5 দিন মায়ের মন্দির বা মায়ের মণ্ডপ, সেখানে যাওয়া, মায়ের মণ্ডপে ঘোরা, শুধু এটাই নয়, পুজোর আনন্দটা কিন্তু পুজো আসছে মানুষের কেনাকাটা, ব্যবসায়ীদের বিক্রি, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ত্রিপুরার বা আগরতলা শহরের যে অবস্থা, তাতে কি সত্যি এবার আমরা শারদ বরণে মানে আগে থেকে তৈরি ছিলাম? মনে হয় এই যে সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই পুজোর আগে, এই চিত্র কি প্রতি বছর একই রকম থাকে নাকি এবার একটু মানে বাড়তি দুর্ভোগ বলে মনে হচ্ছে আপনার? না, এবার একটু অতিরিক্ত, এবার একটু অন্যরকম হচ্ছে। নন্দনবাবু যেটা বললেন ঠিক, যে এই স্মার্ট সিটি তৈরি করার পরিপ্রেক্ষিতে এই যে নির্মাণ কাজগুলি যে চলছে, এই নির্মাণ কাজগুলি নিশ্চিতভাবেই কোনো পরিকল্পনা নিয়ে, পার্টিকুলারলি শারদ উৎসবকে সামনে রেখে একটা কন্টিনজেন্সি প্ল্যান করে তারপরে করা উচিত ছিল, সেটা করতে পারেনি। সেটা ট্রাফিকের ক্ষেত্রেও উনি যেটা বলেছেন, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যেখানে চিফ মিনিস্টার যেভাবে বলেছেন যে পুজোর আগে যে করে হোক কাজ শেষ করতে হবে, অনেক ক্ষেত্রে এই কাজের বাড়িয়ে দেওয়া ইন্টেন্সিফিকেশন ব্যাপকভাবে হচ্ছে, ব্যাপকভাবে লেবার লাগানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাতে কাজের কোয়ালিটি কি হচ্ছে এটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে, মানে এগুলি তো কিছুদিন পরে বোঝা যাবে। আমি মানে রাস্তার বিভিন্ন জায়গায় গত কয়েকদিন আগে প্রায় 2 ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরেছি। ঘোরার পরিপ্রেক্ষিতে দেখলাম যে যদি কোনো কারণে বৃষ্টি হয়, আজকে 5 ঘন্টা বৃষ্টি হয়েছে, কলকাতার অবস্থা কি সবাই জানে, এবং ওখানে পুজোর ছুটি স্কুল কলেজগুলিতে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি যদি এখানে এই বৃষ্টি যদি হঠাৎ করে এসে পড়ে, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, এই পরিস্থিতি কিন্তু কিভাবে সামাল দেওয়া হবে?
আমি যে জায়গায় দেখলাম, আপনি যদি উইমেন্স কলেজ থেকে সরাসরি যদি ভগবান ঠাকুর চৌমনি পর্যন্ত আপনি যান, রাস্তায় যে পরিমাণ গর্ত আমি দেখলাম, কাজ কিন্তু হয়ে গেছে, ফুটপাত হয়ে গেছে এখনটা। কাভার ড্রেন করতে গিয়ে ফুটপাত হয়ে গেছে, রাস্তা থেকে ফুটপাথের দূরত্ব মানে কাভার ড্রেনের দূরত্ব অনেকটা উঁচুতে। আর ওই জায়গাটাতে যেখানে মিলিয়ে দেওয়ার কথা, এটা মেলানো হয়নি, যার ফলে বিরাট গর্ত হয়ে গিয়েছে। জলটা যাবে কোথায়? জলটা বেরোনোর কোনো জায়গা নেই। ফলে এই সমস্ত চিন্তা ভাবনা যারা এখানে প্রাযুক্তিকরা আছেন তারা কিভাবে করেছেন আমি জানি না, তবে আমাদের চোখে যেটা পড়েছে আমরা দেখেছি। নন্দনবাবুর সঙ্গে আমি সহমত পোষণ করি যে একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত ছিল। এই এফোর্টটা দেবে আমি কি কি পদ্ধতিতে চলবো, কোন জায়গায় কি সমস্যা হলে কিভাবে যাব। আমি এইটা একেবারে বাস্তবসম্মত বিষয় যে আগরতলা শহরে যারা পুজো দেখতে বেরোন, সমস্যা যদি হয় নিজেদের সমস্যাটা নিজেরাই মিটিগেট করে নেন, খুব একটা পুলিশের উপর নির্ভর করেন বা ট্রাফিকের উপর নির্ভর করেন ঘটনাটা না। এখন কথাটা হচ্ছে যে এই মুহূর্তে ট্রাফিক ব্যবস্থা যা, শুধু কি পাস ইস্যু করা ওদের একমাত্র ডিউটি হয়ে দাঁড়িয়েছে। পুজোর সময় নো এন্ট্রি, হ্যাঁ, শুধু পুজোর সময় নো এন্ট্রি দেওয়া এবং পাস ইস্যু করা, এটা কি ট্রাফিকের কাজ হয়ে দাঁড়িয়েছে এখন? নো এন্ট্রিগুলি সায়েন্টিফিক ওয়েতে করা হচ্ছে কিনা ভাবনা। আমরা গতবারও আপনার এখানে আলোচনা করেছি আমরা কি পদ্ধতিতে অল্টারনেটিভ ব্যবস্থা করা যেতে পারে, তাহলে তারা এগুলি এই যে ইন্টেলিজেন্সিয়াকে ব্যবহার করা কেন করছেন না? ঠিক, আমি আসবো এটা। আমি নন্দনবাবু ব্যাপারটা যাবো। নন্দনবাবু, এই যে ট্রাফিকের কথা বলা হচ্ছে, এই যে ট্রাফিক জ্যাম এই মুহূর্তে আমাদের আগরতলা শহরে যেভাবে ট্রাফিক জমছে বা জ্যাম হয়ে যাচ্ছে, এই ট্রাফিক জ্যামের জন্য, বিশৃঙ্খলার জন্য দায়ী কি শুধু বেহাল রাস্তা, নাকি পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকা রাস্তায় সেটাও একটা কারণ, নাকি প্রশাসনের পরিকল্পনার অভাবটাই মূল কারণ? অফিস টাইমে কাজ চলছে, আমরা আজকেও দেখছি যে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অফিস টাইমে অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে সেখানে মাঝ রাস্তায় পিচ ঢালাই হচ্ছে। কি ঢালাই হচ্ছে? পুরনো রাস্তার উপর ট্রিপারে করে এনে সেখানে চিপসের মধ্যে পাথরের সঙ্গে কি বলে এটাকে, পিচ ঢালাই করা, আগের থেকে সেটার উপর ঢালাই করে দিচ্ছে, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, পাথরগুলো উঠে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিশৃঙ্খলা, এটা কি কাজ হচ্ছে নাকি আলটিমেটলি মানুষের সুবিধা হবে কি এই কাজে? এখানে কিছু লোকের পকেট ভারী হবে সেটা নিশ্চিত। তবে এই যে ধরুন যেভাবে কাজ করছে সেটা একটা বাচ্চা ছিল যেটা বুঝতে পারে যে এইভাবে কখনো কখনো কাজ হয় না। প্রত্যেকটা মেট্রোপলিটন সিটিতে কাজগুলো হয় রাত 12টা থেকে শুরু হয়, যখন ট্রাফিক জ্যাম কম্পারেটিভলি অনেকটাই কম থাকে, তখন এই কাজগুলো রাস্তার একটা সাইড ধরে রীতিমতো সাইনবোর্ড লাগিয়ে বা ওয়ার্নিং সাইন লাগিয়ে তারপরে এই কাজগুলো করা হয়। এখন এখানে যেভাবে কাজ হচ্ছে সেগুলো একটা লোক দেখানো কাজ, সেই কাজে কোনো কিছুই আউটপুট আসবে না, সেটা আমি নিশ্চিত। আর আপনি যেটা বলছেন যে ট্রাফিক জ্যামটা যে এত বেড়ে গেছে আগরতলা শহরে, পেছনে আপনারা একটা জিনিস লক্ষ্য করেননি যে আগরতলা একটা পুরনো রাজন্য শহর, যেটা অনেকটাই আনপ্ল্যান্ড আগরতলা শহরটা। তো সেই আগরতলা শহরে এখন যে পরিমাণ গাড়ি এবং বিভিন্ন ধরনের যানবাহন বেড়ে গেছে, কিন্তু রাস্তার যে স্পেস সেটা কিন্তু একই রকম রয়ে গেছে। তো এই স্পেসে সবাই আগরতলাতে আজকে যাদের টাকা আছে এক একটা বাড়িতে 3-4টে করে গাড়ি কিনছে, দরকার নেই তারপরেও গাড়ি কিনছে, নতুন নতুন মডেলের গাড়ি কিনছে। সেগুলোর উপর কোনো কন্ট্রোল নেই সরকারের, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কোনো কন্ট্রোল নেই। যে টাকা থাকলেই সে গাড়ি কিনতে পারে না, আমাদের যে স্পেস আছে সেই স্পেস যে লিমিটেড। তো সেখানে কি হচ্ছে, আজকাল রাস্তায় কেউ হাঁটে না, সবাই আজকে কোনো না কোনো একটা যানবাহন নিয়ে চলাচল করে। মানুষের সময় এত বেশি দাম যে মানুষ এখন সবাই গাড়ি দিত, সেই অবস্থাকে ট্যাকেল করতে গেলে গাড়ি রাস্তায় চললে ট্রাফিক জ্যাম হচ্ছে বেশি, নাকি আমাদের আগরতলা শহরে ট্রাফিক জ্যাম হচ্ছে গাড়ি রাস্তার পাশে পার্কিং করে রাখার কারণে এবং রাস্তার উপরে বিভিন্ন বাজার জমে যাওয়া, অস্থায়ী বাজার জমে যাওয়ার কারণে? নন্দনবাবু শুনতে পাচ্ছেন আপনি? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে রাস্তায় যদি আমরা তো অবশ্যই গাড়ি বাড়ছে, দিনকে দিন গাড়ি বাড়ছে, প্রতিদিন গাড়ি বিক্রি হচ্ছে, সেটা গাড়ি হোক টু হুইলার হোক। এখন প্রশ্ন হচ্ছে যে গাড়ি বাড়ার কারণে কি ট্রাফিক জ্যামটা এত হচ্ছে, নাকি এই গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং করে রাখার কারণে হচ্ছে? প্রথম যে কারণটা হলো রোড স্পেস কম, গাড়ি বেশি, সেটা কিন্তু প্রথম কারণ। সেটা একদম আপনি যে কোনো এক্সপার্ট ট্রাফিক ম্যানকে যদি আনেন এবং সেটা যদি খুব স্ট্রিক্টলি ট্রাফিক রুলস এনফোর্স করে, তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আজকাল আমরা কি দেখছি
যে ট্রাফিক পুলিশ তার যে ডিউটিটা করছে তার কোনো কমান্ড এন্ড কন্ট্রোল নেই, অর্থাৎ কমান্ড দিতে পারে না, কমান্ড দিলে কেউ শুনেও না, ভয়ও নেই যে কিচ্ছুই হবে না, পেছনে দাদা আছে বা ওই কেউ আছে। তো এখন যদি আপনি অল্প রাস্তার ভিতরে যদি আপনি ট্রাফিক ব্যবস্থা সুন্দর করতে চান আগরতলা শহরে, তাহলে আপনি খুব স্ট্রিক্টলি ট্রাফিক রুলসটা এনফোর্স করতে হবে, খুব স্ট্রিক্টলি। প্রথমে বলে রাখছি, 2 নম্বর হলো অনেকগুলো রাস্তাকে ওয়ান ওয়ে করতে হবে, যে রাস্তাগুলো দিয়ে যাবে আরেকটা রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। এই কাজগুলো করতে গেলে একটা মেজর একটা মাস্টার প্ল্যানের দরকার, সেটা করা হয়নি। আগরতলা দক্ষিণ দিক থেকে মানে শহরতলি দক্ষিণ দিক থেকে প্রায় হাপানিয়া থেকে শুরু হয় ট্রাফিক জ্যাম। আপনি সময় হয় যে আপনি মানে 5 মিনিটের রাস্তা আপনার 1 ঘন্টা লেগে যাবে। কেন হচ্ছে? কারণ একটা রাস্তা আমরা বারবার বলছি যে আগরতলা থেকে বিভিন্ন ধরনের হাওড়া নদীর উপর কিছু নতুন নতুন ব্রিজ করে সার্কুলার রোড করতে হবে, অর্থাৎ এক দিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, সার্কুলার রোড। ওয়েস্ট বেঙ্গলে খুব সাকসেসফুল হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে আগে কিন্তু কলকাতাতে ভীষণ ট্রাফিক জ্যাম হতো এবং ট্রাফিক জ্যাম নিয়ে অনেক কবিতা উপন্যাস লেখা হয়েছিল, কিন্তু এখন কিন্তু কলকাতা তেমন একটা ট্রাফিক জ্যাম হয় না। কারণ এরা কি করেছে, প্রথমে সার্কুলার রোড করেছে যে এন্ট্রি একদিক দিয়ে বেরিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। সেরকম আগরতলা এই যে হাপানিয়া থেকে শুরু করে বাজারঘাট এবং তারপরে সিদ্ধাশ্রম থেকে মিনিমাম অন্তত 5টা সার্কুলার রোড যদি আগরতলা শহরে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে আপনি জ্যাম অনেকটা কমিয়ে ফেলতে পারবেন। না এই যে নন্দনবাবু, এই ট্রাফিক জ্যাম তো অবশ্যই হচ্ছে, কিন্তু এই যে রাস্তার পাশে পার্কিং করাটা, গাড়ি কিনে গাড়ি পার্কিং রাস্তার পাশে করা, রাস্তার উপরে গাড়ি পার্কিং করা, এবং পাশাপাশি আমরা দেখছি কিছু অস্থায়ী বাজার জমে যাচ্ছে রাস্তার উপর, তো সেই জায়গায় কারোর কোনো কন্ট্রোল নেই। তো এই ট্রাফিক জ্যাম কি করে সামলাবে মানে দপ্তর? এগুলো একই ডিপার্টমেন্টের দায়িত্ব। আপনি যদি পুলিশ অ্যাক্ট দেখেন তাহলে, এবং পুলিশ অ্যাক্ট এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সব জায়গাতে আছে যে রোডে যে অর্ডার, রোড এবং থরোফেয়ারে যে অর্ডার মেনটেন করবে সেটা পুলিশ করবে। তো আমি রাস্তার সাইডে গভর্নমেন্ট ল্যান্ডের মধ্যে মার্কেট বসে যাচ্ছে, একই সঙ্গে আপনি গাড়ি কিনেছেন, গাড়ি কেনার সময় আপনি গ্যারেজ দেখিয়েছেন, কিন্তু তারপরে 12 মাস আপনার গাড়ি থাকে রাস্তায়, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো এই যে মানে প্রসিডিংস মানে কোনো ইনস্টিটিউট করছে না। ক্রিমিনাল প্রসিডিং শুরু করার কথা, কয়টা গাড়ির বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু হচ্ছে না। এইগুলো আমি প্রথমে বলেছি, স্ট্রিক্ট যদি এনফোর্সমেন্ট না করতে পারে, আগরতলাতে ট্রাফিক জ্যাম কমানোর ক্ষমতা স্বয়ং ভগবান এলেও পারবে না। আগে আপনার স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ দি ট্রাফিক রুলস, রোড সাইডে যদি কেউ গাড়ি থাকে রাতের বেলা পার্কিং, এটার বিরুদ্ধে প্রসিডিং শুরু করতে হবে, মোটর ভেহিকলস অ্যাক্ট এবং এই যে আদার যেসব সেকশন আছে। ওকে, এই প্রসেসিংটা শুরু করা যাবে কিনা, সেটা কেন হয় না অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। সেটা কেন হয় না, সবটাই রাজনীতির দোষ দিলে হবে না। আমাদের মুখ্যমন্ত্রী এসব ব্যাপারে খুবই সজাগ, উনি কখনো চান না যে এরকম বিশৃঙ্খলা হোক, উনি চান যে সবসময় মানুষ আইন শৃঙ্খলা মেলে চলো। একদম। কিন্তু রোড সাইডে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, হিউজ গাড়িগুলো, আপনি কয়টা গাড়ির মধ্যে পুলিশ দিচ্ছে, পুলিশে এগুলোকে ওদের ডিউটি মনে করে না, ওরা ভাবে আরে এখানে দাঁড়িয়ে আছে আমার তো কিছু হচ্ছে না। তো এগুলো চিন্তা করলে হবে না। রোড সাইডে কোন ধরনের কিয়ক্স, রোড সাইড যে কিয়ক্স, খাবারের দোকান, ওই যে এয়ারটেল অমুক সমুক সিমের দোকান, এগুলো রাস্তা সরকারি রাস্তায় দাঁড়িয়ে ভাড়া না দিয়ে কোনো কিছু না করে ব্যবসা করে যাচ্ছে। আর তার মূল দায়িত্ব পুলিশের। পুলিশ কিন্তু রোড ক্লিয়ার করছে না, কিন্তু আদার ডিপার্টমেন্ট বলছে দিস ইজ দ্য ডিউটি অফ দি পুলিশ। আমি ঠিক আছে, মিউনিসিপ্যালিটির কিছুটা দায়িত্ব আছে, কিন্তু মিউনিসিপ্যালিটিও পুলিশের উপর ছেড়ে দিয়েছে, কিন্তু পুলিশের তো একটা লিগ্যাল পাওয়ার আছে। ওরা তো মিউনিসিপ্যালিটি নিজেরই তো গার্বেজ যে ডাস্টবিন গুলো, সেই ডাস্টবিন গুলো তো রাস্তার মাঝখানে রাখা থাকে। বহু জায়গায়, আগরতলা শহরে বহু জায়গায় রাস্তার পাশ থেকে সেগুলো আস্তে আস্তে রাস্তার মাঝখানে চলে এসছে, তো সেখানে তো একটা ব্লকেজ হয়, কিন্তু মিউনিসিপ্যালিটি তো সেখানটাও নীরব। সাউন্ড আসছে না একদম। ওকে, আমি আসছি আপনার কাছে আসছি। মনে হচ্ছে এই যে ব্যাপারটা, এটা কি আদৌ কি মানে এটা কোনো সুরাহা আছে? যেহেতু উৎসব সামনে, আমরা উৎসবের সময় কি দেখব, বিভিন্ন আগরতলা শহরকে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করে একটা আগরতলা শহরকে পরিষ্কার রাখার একটা চেষ্টা হবে। অনেকেই বলেন, বিশেষজ্ঞরা বলেন যে আগরতলা শহরে এভাবে বিশেষ করে টু হুইলারের জন্য নো এন্ট্রি না করলেই আগরতলা শহর বা তার আশপাশে যে গ্যাঞ্জামটা বা যে জ্যামটা হয় সেটা হয় না পুজোর সময়। অথচ এটা একদম সাইন্টিফিক, যেটা বলেছেন গতবার আমরা এখানে আলোচনা করেছিলাম। কিছু কিছু জায়গায় নো এন্ট্রিটা অযথা দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায়, যেমন অনেক পুজো মণ্ডপে দেখবেন বাঁশ দিয়ে লোককে আটকানো হয়,
আসলে এটা দেখার মতোই কিছু না, শুধু বাঁশ দিয়ে লোকটাকে আটকানো হয় যাতে এখানে কিছু একটা বিশেষ কিছু আছে এটা এরকম বোঝানোর জন্য, এটা আকর্ষণ বাড়ানোর জন্য। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি বেশ মানে হাস্যকর ব্যাপারে। আপনি গার্বেজ দিয়ে শেষ করেছেন, এটা দিয়ে বলে যে গার্বেজ যে রাস্তার মাঝখানে চলে আসছে, আপনি যেটা বলছেন এটা আসলে এই দৃষ্টিভঙ্গিতে দেখবেন না। অন্য করে কেন দেখবেন না? যে রাস্তার গার্বেজ রাস্তার মাঝখানে নিয়ে আসছে এই কারণে, রাস্তার যেখানে ওটা থাকার কথা ওখানে তো একটা গাড়ি রাখতে হবে না, যে গাড়িটা ছিল। আচ্ছা, এই গাড়িটা রাখার জন্য জায়গাটা করে দিতেই আসলে গার্বেজের ওই যে ড্রামটা ওটাকে রাস্তার মাঝখানে আনা, তো ত্রুটি না এটা। এটা একটা আধুনিক পদ্ধতি যে একে অপরের সহযোগিতা করা, পরিপূরক হিসেবে থাকবে। যে জিনিসটা চিন্তা করা হয় ভাবেন আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে যে আপনি ট্রাফিক প্ল্যান যেটা করবেন, সেই ট্রাফিক প্ল্যানের সঙ্গে এখনকার ট্রাফিক প্ল্যান চিন্তা অন্যভাবে করতে হবে। এই কারণে এই যে আপনি নো এন্ট্রির কথাটা বললেন, রাত্রি 8টায় যে ট্রেনটা ঢুকছে, প্যাসেঞ্জার কি করে আগরতলা শহরে ঢুকবে কোনো চিন্তা ভাবনা আছে? কি করে ঢুকবে? এই যে নো এন্ট্রিতে পড়ে গেল, ওকে খুব মানে বাধারঘাট বা তার পরবর্তী অংশ মানে সিদ্ধি আশ্রমের এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে আসতে হতে পারে একজন প্যাসেঞ্জারকে, তার সমস্ত লোক লস্কর নিয়ে পিঠে ব্যাগ নিয়ে আসতে হতে পারে। এই যে জায়গাটা তাকে দেখা উচিত ছিল। এই পরিকল্পনাটা কি করে নেবে নন্দনবাবু যেটা বলছেন সার্কুলার রোড, এটা অনেকদিন ধরে এই পরিকল্পনা রয়েছে। এই সার্কুলার রোডটা কিন্তু হয়নি, এই জায়গাটা হয়নি। আমাদের দেখবেন যে ওভারপুলটা খুব বেশি ব্যবহার হয় না এখন। ওভারপুল থেকে উঁচু ট্রাকও ঢুকতে পারবে না আপনার যদি প্যারাডাইস আরে ভিএম চৌমুনি থেকে ছোট গাড়ির জন্য আস্তে আস্তে করেছে। কিন্তু এই ট্রাফিকের অগ্রগতির জন্য, ট্রাফিককে আরো অনেক বেশি ইকুইপড করার জন্য এই রাস্তাগুলিকে মানে নিয়ন্ত্রণ করতে হবে অন্য পদ্ধতি, বিজ্ঞানসম্মত। আপনি ইয়েতে যান এক্ষুনি কাউকে পাবেন, এই আপনার কেচৌনিতে যান, ট্রাফিকের লাইটটা জ্বলছে না, সেটা বন্ধ। বহু ট্রাফিক পয়েন্টে এখন যে যেমন যাচ্ছে রানিং সিগন্যাল করা আছে, যে কোনো বড় ঘটনা ঘটবে। আমি যে কথা বললাম যে ভগবান চৌমুনি থেকে যদি জিবি যাওয়ার রাস্তাটা যদি আপনি ওঠেন ওই অভয়নগরের ব্রিজটার কাছে হ্যাবক। আর ব্রিজ থেকে আরেকটা জিনিস মনে পড়লো, আমরা যে ট্রাফিকের কথা বলছি, ট্রাফিক জ্যামের কথা বলছি, আইন অনুযায়ী কোন ব্রিজের ওপর কোন ধরনের পার্কিং কিন্তু নিষিদ্ধ, সেটা গাড়ি হোক, টু হুইলার হোক, থ্রি হুইলার হোক। কিন্তু আমরা এটা ঠিক বলেছেন যে পার্কিং নিষিদ্ধ, কিন্তু আপনার ওই যে ফাস্টফুডের দোকান নিষিদ্ধ না, ঠিক বাজার বসে যাচ্ছে ব্রিজের উপর। এতে জন্য এগিয়ে আছে ওইখানে কোনখানে রাস্তার উপর একটা পুজো হবে, সেই জন্য ওখানকার ফাস্টফুডের দোকানটা ব্রিজের উপর চলে এসেছে এবং সেখান থেকে পুলিশ হেডকোয়ার্টারের আপনি বটতলা ব্রিজের উপর বলুন, সেখান থেকে পুলিশ হেডকোয়ার্টারের দূরত্ব মাত্র 300 ফুট। সেটাই ব্রিজের উপর। এখন আপনি অভয়নগর ব্রিজ বলুন, আপনি বটতলা ব্রিজ বলুন, আপনি লেকচুমনি বাজারের পেছনে যে ব্রিজ রয়েছে রাধানগর ব্রিজটা, সেই ব্রিজ বলুন, আপনি আস্থা বলে যে মেইন ব্রিজ, সেই ব্রিজের উপর বলুন, এক হলে গাড়ি দাঁড়িয়ে আছে, না হলে সেখানে দোকান বসে গেছে। তাহলে কোথায় নিয়ে যাচ্ছি আমরা আগরতলা শহরকে? যে দোকানটা এই ব্রিজগুলি অকুপাই করেছিল না, সেই দোকানগুলিকে তো বুলডোজার দিয়ে তুলে দেওয়া হয়েছে। ওরা কোন জায়গায় যাবে? ওরা গিয়ে ফাঁকা জায়গা পেয়েছে ওখান থেকে আর তোলা যাচ্ছে না। আপনি যে ফুটপাতের কথা বলেন, ফুটপাত কোথায়? অকুপাইড এরিয়া। আপনি পোস্ট অফিস চৌমুনির পর থেকে ডান এবং বাঁ দিকের ফুটপাতগুলি চেহারা গিয়ে দেখুন। ঠিক পুজোর সময় নো এন্ট্রি দেওয়া হয়। আবার এটাও আমরা দেখি পুজোর সময় নো এন্ট্রি দেওয়া হলে প্রশাসনের কর্তাবাবুদের গাড়ি কিন্তু সেই নো এন্ট্রি দিয়ে প্রবেশ করে, তাদের পাস প্রয়োজন হয় না, কারণ পাস তো ওনারা ইস্যু করেন। কিন্তু আবার সেই কেন শুধু প্রেস মানে ইলেকট্রনিক মিডিয়া বাদে, প্রিন্ট মিডিয়া বন্ধ থাকে, তখন ইলেকট্রনিক মিডিয়া ছাড়া আর অন্যান্য পাস ইস্যু করতে হবে কেন করতে হবে? কি কারণে করতে হবে? তাহলে তো নো এন্ট্রির প্রশ্নটা আসে না। ঠিক, এখন এই পাসটা ইস্যু করা হয়, অথচ এটাও কিন্তু দেখা যায় যে ওই যেটা বলছিলাম নন্দনবাবু, যে পুলিশের কর্তাবাবু, প্রশাসনের কর্তাবাবুরা কিন্তু পরিবার নিয়ে মণ্ডপের সামনে গাড়িটাকে দাঁড় করিয়ে তারপরে কিন্তু ঢোকেন, এবং সেটা সাধারণ মানুষরা তাড়িতাড়ি দেখে যে আমি হেঁটে এসেছি অনেক দূর থেকে, কারণ আমার গাড়িটা রাখা আছে নো এন্ট্রিতে রাখা আছে প্রায় 10 কিলোমিটার দূরে। আবার দেখছি প্রশাসনের কর্তাবাবুরা পরিবার নিয়ে সেখানে মায়ের মণ্ডপের সামনে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে নেমে দেখছে। তো এটা কি মানে আইনের মধ্যে রয়েছে? এটা আইনে তো একদম নেই। এটা আলাদা তো কারোর জন্য আইন তৈরি হয়নি, আইন সবার জন্য একই রকম। যারা ইমার্জেন্সি ডিউটিতে আছে বা ধরুন যারা মিডিয়া, তারা যারা মানে অর্থাৎ
আপনার যদি ওখানে কোনো কাজ না থাকে, মানে আপনার যে কোর্ট ডিউটি আছে সেটা যদি ওখানে না থাকে, আপনি কেন যাবেন? আপনি যদি সেখানে পুজো দেখতে যান তাহলে আপনি সেটা পুজোর যে অন্য যারা যাচ্ছে, যত বড় আপনি অফিসার হন না কেন, আপনি সবাই যেভাবে যাচ্ছে আপনি সেভাবে গিয়ে পরিবার নিয়ে আপনি পুজো দেখুন। কিন্তু আপনার যদি সেখানে কোনো সরকারি কোনো ডিউটি না থাকে, আপনি কেন এখানে গাড়ি নিয়ে গেলেন? সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এগুলো হচ্ছে মানুষের দেখে দেখে গা শোয়া হয়ে গেছে। বুঝতে পারছে যে এখানে যারা একটা সমাজের একটা এলিট ক্লাস আছে, যাদের জন্য কোনো নিয়ম কানুন নেই, এরা সব ধরনের সুযোগ সুবিধায় পায় তার নিজস্ব ক্ষমতা বলে, সেগুলো মানুষের দেখতে দেখতে মানুষ এখন এটা নিয়ে আর প্রতিবাদও করে না, ভাবে এটা স্বাভাবিক, অমুক এসছে, ওই দেখো অত বড় এগুলো লটর বটর নিয়ে এসছে, একটু অনেক কিছু। তো সেগুলো একদম ঠিক নয়। যাদের ডিউটি আছে সে যদি একটা গ্রুপ ডি এমপ্লয়ি হয়, যদি ওর ডিউটি থাকে ওকে কিন্তু পাস দিতে হবে। কিন্তু যার ডিউটি নেই, ও যদি গ্রুপ এ গেজেটেড অফিসার হয়, ওর কিন্তু পাস পাওয়ার কোনো অধিকার নেই। কারণ তুমি কেন পাসটা চাইছো? তোমার কি ডিউটি আছে ওখানে? আর একটা হলো যে দেখুন, হসপিটাল, ফায়ার সার্ভিস এবং একই সঙ্গে এই যে যারা মিডিয়া ভাইরা আছে, মিডিয়া কাভারেজ করবে, এতে তো প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে ধরুন কয়জনকে দেওয়া হয়? দেখা যায় মিডিয়া হাউসের A to Z পাসের জন্য অ্যাপ্লাই করে, এবং একই সঙ্গে দেখা যায় যে আদার ডিপার্টমেন্ট যেগুলো আছে সেরা মানে যাদের কোনো ডিউটি থাকবে না ওই সময় পুজোর সময়, মানে ওরাও সবাই অ্যাপ্লাই করে বসে। এখন যারা ট্রাফিকে পাস ইস্যু করে, এদের তো আসলে এরকম ধরনের কোনো মেকানিজম নেই যে বুঝতে যে কার ডিউটি আছে কার ডিউটি নেই, বা ওদের ডিউটি থাকতে তো পায় না, পাস ইস্যু হয়ে যায়। সেই পাসগুলো, আমার কথা হলো আগরতলা শহরে একটা শুধু গ্রিন করিডোর রাখা উচিত, একটা কার জন্য, ফায়ার সার্ভিস বা পুলিশের জন্য, সেগুলো রাখা উচিত। বাকি কাউকেই এখানে গাড়ি নিয়ে অন্তত ঢুকতে দেওয়া উচিত নয়। গাড়ি নিয়ে ঢুকতে গেলে তুমি আগরতলা শহরের বাইরে যে মহসল, বিশালগড়, জিরানিয়া বা যে সিধাই এয়ারপোর্টের এসব অঞ্চলে পুজো তুমি দেখো গাড়ি নিয়ে, কিন্তু আগরতলা শহরে যেতে হলে রাইট ফ্রম ড্রপগেট থেকে তোমাকে হেঁটে পুজোর আনন্দ নিতে হবে। সেগুলো স্ট্রিক্টলি এনফোর্স করা উচিত। করা হবে কিনা আমি জানি না, কিন্তু উচিত। কারণ মানুষের কিন্তু তাতে নিয়ে ভীষণ মানুষের অসুবিধা হয়। একই মানুষ। আর এখানে আরেকটা বিষয় নন্দনবাবু, এই যে পুজোর সময় আপনি নো এন্ট্রির কথা বলছি আমরা, বিভিন্ন নাকা পয়েন্টগুলোতে আলটিমেটলি ডিউটিরত থাকেন টিএসআর, এবং টিএসআর এবং ত্রিপুরা পুলিশের থাকেন, ট্রাফিকের সেখানে থাকেন না বলেই চলে। কারণ ট্রাফিকের এই মুহূর্তে আমরা লোক বলে দিচ্ছি কম, এবং প্রতি বছর ট্রাফিক ম্যানেজমেন্ট টিএসআর এর ভাইয়েরা কতটা ভালো করতে পারে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে। এবং তখনই কিন্তু এই যে সাধারণ মানুষের সাথে বা দর্শনার্থীদের সাথে বাকবিতণ্ডা বা অপ্রীতিকর ঘটনাগুলো হয়, গত বছর আমরা দেখেছি এমন হতে। তো সেখানে যদি ট্রাফিক পুলিশ থাকতেন, ট্রাফিক ম্যানেজমেন্টে যারা অভিজ্ঞ, তাহলে সেটা নিশ্চয়ই এই ঘটনাগুলো এড়ানো যেত। কি মনে করেন? আসলে আপনি খুব একটা ভালো পয়েন্ট আউট করেছেন যে ট্রাফিক টিএসআর এর কাজ কিন্তু ট্রাফিক ডিউটি করা নয়। টিএসআর যখন প্রথম তৈরি হয়েছিল তখন এমনকি এক সেকশনের উপরে কোন টিএসআর ডেভেলপমেন্ট করার কথাই নয়। আজকাল টিএসআর কে দিয়ে ট্রাফিক ডিউটি করাচ্ছে। এই টিএসআর এর ট্রাফিক ডিউটি করার মতো প্রয়োজনীয় জ্ঞান এবং মোটর ভেহিকলস রুলস সম্বন্ধে কোন ধরনের নলেজ, বা একই সঙ্গে একটা জিনিস বলা যায় যে টিএসআর মেজাজে চলবে। টিএসআর একটা আরম্ভে একটা পুলিশ একটা প্যারামিলিটারি ফোর্স মতো ওর যে মেন্টাল যে সেট আপ বা ওই যে পাবলিকের সঙ্গে জনসাধারণের সঙ্গে যে কথা বলার যে ঢং, তা কিন্তু ট্রাফিক পুলিশের সঙ্গে কোনো মতেই মিলছে না। সেই অবস্থায় ওকে যদি ট্রাফিকে দেওয়া হয় তাহলে কি হয়, সে কখনোই কিন্তু ট্রাফিক পুলিশের মতো বিহেভ করবে না। সে তার টিএসআর এর যে মেজাজ, একদম এই মেজাজটা দেখাবে। তার ফলে পাবলিকের সঙ্গে বাক বিতণ্ডা হবে। যেখানে মানুষের ল অ্যান্ড অর্ডারটা ভালো করার জন্য পুলিশ, সেখানে পুলিশে উল্টো ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে, হিতে বিপরীত হয়ে যায় তখন। আমি আসবো আপনার কাছে, আসবো। মনে মধ্যে এই যে অভিজ্ঞতা অনেক দিনের, বহু পুজো দেখছেন, পুজোর সময় এই যে নো এন্ট্রিকে ঘিরে হোক বা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হোক, ট্রাফিকের সঙ্গে বাকবিতণ্ডা হোক, এগুলো কি এড়ানো যেতে পারে? কারণ উৎসব তো অবশ্যই মানে আনন্দের বিষয়। আর এখানে যারা ডিউটি করছেন, আমরা একতরফা দেখলেও হবে না, ট্রাফিক বলুন বা টিএসআর বলুন, যারা ডিউটি করছেন, নাগরিক সমাজকেও কিন্তু আরেকটু সহনশীল বা একটু মানে সহযোগিতা করতে হবে। একদম করা যেতে পারে। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে কি জানেন তো, আমরা সমস্যাটা কোন জায়গায়, যে জিনিসটা অ্যাভয়েড করে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের
আগরতলা শহরে আমরা স্মার্ট সিটি করছি বটে, কিন্তু আমাদের কোনো মানে রিকগনাইজ কার পার্কিং এরিয়া নেই। দেখবেন কোনো জায়গায় নেই। মাঝে হঠাৎ করে পুরসভার একজন ঊর্ধ্বতন কর্মী ভাবলেন যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে মাঠটা এটাকে কেটে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া। এলাকার পাবলিক খেপে গিয়েছে, এসে গিয়ে বাধা দিলে হলেন। এখন কথা হচ্ছে যে এটাকে ছাড়াও অন্য পুজোর জন্য শুধু মানে নো এন্ট্রি এড়াতে গেলে অনেক জায়গা আছে যেখানে তারা যদি তাদের ইন্টেলিজেন্সিয়া গাড়িটা পার্ক করবেন, এখানে কিছু যুবককে নিয়োগ করুন যারা এই কার পার্কিং এর সাহায্যে কিছু রোজগার করুন, কিন্তু 2 হুইলার 4 হুইলারের প্রয়োজনই নেই। 2 হুইলার পর্যন্তও যদি অ্যালাউ করা হয় এই জায়গাগুলিতে রাখবেন, রেখে কতটুকু ধরুন উমাকান্ত স্কুলের যে বাইরের দিকটা টোটাল জায়গাটাকে যদি কার পার্কিং এর জন্য রাখা হয়, আর আপনাদের ফায়ার সার্ভিস চৌমুনি থেকে একদম ভিএম চৌমুনির যেখানে ফুটপাথ তৈরি হয়ে গেছে এই জায়গাটা যদি কার পার্কিং এর জন্য, আমি মন্ত্রীর বাড়ির জায়গাটা বলছি না, এটা সিকিউরিটি জোন থাকুক, এর আগ পর্যন্ত যদি 3 লাইনে যদি কার পার্কিং এর জায়গা হয়, তাহলে আপনি দেখুন আগরতলা শহরের মূল যে মানে দুর্গাপূজার জায়গাগুলি, নেতাজি চৌমুনি পাশে আরেকটা ক্লাব নেতাজি চৌমুনির পাশে, রাম ঠাকুর সংঘ, শান্তিপাড়া, এই হচ্ছে আমাদের মূল বিষয়। আর একটু যদি হাঁটা যায় তাহলে পোলস্টার ক্লাব। এই জায়গাগুলি কিন্তু মূল আকর্ষণীয় জায়গা ত্রিপুরা আগরতলা শহরের মানে মূল দুর্গা উৎসবে আসল এইগুলি দেখার জন্যই যাচ্ছে। ইদানিং ফ্লাওয়ার্স ক্লাব হচ্ছে, যারা চিত্তরঞ্জনে যাচ্ছে তারা ফ্লাওয়ার্স ক্লাবও দেখে আসছে। আপনি উইদিন 2 or 3 কিলোমিটার আপনি মেজর মানে মূর্তিগুলি আপনি দেখতে পারেন। এতে হবে কি যাওয়া এবং আসার ক্ষেত্রে অনেক স্মুথলি তারা চলেও যেতে পারবেন, আসতেও পারবেন, এসে যার যার ভেহিকলস নিয়ে বাড়িতেও ব্যাক করতে পারবেন। এই যে আপনি বললেন নো এন্ট্রিটা, এই নো এন্ট্রিটা মানে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ক্ষেত্রে কেওয়াসটা হচ্ছে। নো এন্ট্রিটা সঠিকভাবে পালিত হচ্ছে না। আপনাকে নো এন্ট্রি পাল্লায় পড়তে হলো, আপনি গাড়িটাকে অন্য কোনো জায়গায় রেখে হাঁটতে হাঁটতে গেলেন, তখন দেখলেন আপনার পাশ দিয়ে আরেকজন লোক একটা বাইক নিয়ে চলে গেল, সে একটা পাস পেয়েছে কোথাও, উনি চলে গেলেন। স্বাভাবিকভাবে আপনার মনে একটা ক্ষোভ আসছে। কোনো জায়গায় ঢুকতে গেলে এই ক্ষোভটা গিয়ে পড়ছে হয় ট্রাফিক পুলিশের ট্রাফিক বন্ধু যে দাঁড়িয়ে আছেন তার উপরে, অথবা যেখানে আপনি কোনো ক্লাবে ঢুকতে যাচ্ছেন সেখানে বাঁশ নিয়ে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে আপনি সারা বছর কেন ভাবেন না? এখান থেকে বেরিয়ে আসা যেতে পারে এবং যাওয়া যায়, এবং সেটাকে যদি ভাবা যায় তাহলে সেটা ভাবা যেত। কিন্তু আমরা এই উৎসব এসে গেছে, উৎসব একদম উৎসবের মুখে আমরা দাঁড়িয়ে। শুধু এই ট্রাফিক বা রাস্তাঘাটের সমস্যা নয়, আমরা আরো অনেক কিছুতে প্রশাসন কতটা সজাগ নজর রাখছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন যাচ্ছে। আমরা কিছু গেট দেখছি, প্রত্যেকবার পুজোতে কিন্তু কিছু গেট করা হয়। এখন এবছর বিভিন্নভাবে রাস্তা খোঁড়ার ফলে যে পরিস্থিতি হয়ে রয়েছে, মানুষ একদম খুব যে সহজভাবে ফুটপাথগুলো ব্যবহার করে বা রাস্তা ব্যবহার করে হাঁটতে পারবে তা কিন্তু নয়। কোথায় লোহা বেরিয়ে আছে বা যেখান থেকে এই যে কনস্ট্রাকশন হয়েছে, কোথাও গর্ত, যেটা আপনি বলছিলেন কোথাও গর্ত হয়ে রয়েছে, প্যান্ডেলগুলো হয়েছে বা বিভিন্ন যে তোরণগুলো লাগানো হচ্ছে সেগুলো অনেকটা এখনই দেখা যাচ্ছে বেঁকে ঝুলে আছে। যেভাবে আবহাওয়ার পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে বা কলকাতায় যা দেখছি, যদি আমাদের এখানে যদি একটু এই মুহূর্তে ঝড়ো হাওয়া দিয়ে বা বৃষ্টি হয় এরকম, তাহলে এই একটা বিরাট বড় বিপদ ডেকে আনতে পারে। নন্দনবাবু, আপনি আছেন সঙ্গে আমাদের? হ্যাঁ, আমরা প্রতি বছর দেখা যায় যে শব্দ দূষণ রোধে একটা নিষেধাজ্ঞা জারি হয়, কিন্তু বাস্তবে তেমন প্রয়োগ হয় না। এবার কি একই হাল হবে বলে মনে করেন? পিসিআরকে অনুরোধ করবো নন্দনবাবুকে স্ক্রিনে দেওয়ার জন্য। দেখুন, আইনের জায়গায় থাকে। প্রত্যেক বছরেই আমরা পুজোর আগে বিভিন্ন ধরনের এই যে ক্লাবগুলোকে নিয়ে প্রশাসন এবং পুলিশ বিভিন্ন মিটিং করে, সেগুলো আজকে 30, 35, 40 বছর ধরে দেখে আসছি। মিটিং গুলো হয়, মিটিং এর পরে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ আদৌ মানা হয় না। এই যে শব্দ দূষণ বলছেন, কোন পুলিশ অফিসার গিয়ে কি চ্যালেঞ্জ করেছে কোন পুজো মণ্ডপকে যে আপনি সাউন্ড কমান বা আপনার যে সাউন্ড হচ্ছে তাতে অসুবিধা হচ্ছে? পুলিশ ভাবছে কোন সিভিলিয়ান বা কোন পাবলিক জনসাধারণ তো প্রতিবাদ করেনি, তাহলে আমি গিয়ে আগ বাড়িয়ে এখানে করে একটা সমস্যা তৈরি করব। তো চিৎকার মানে যত তারস্বরে বাজুক না কেন,
আনটিল এন্ড আনলেস কোনো কেউ ফর্মালি কমপ্লেন না করছে, তবে কিন্তু পুলিশ এখানে হাত ধরতো। কিন্তু পুলিশের এটা সো মোটো ডিউটি যে এটা যে 65 ডেসিবেল থেকে এটা বেশি হয়ে গেছে। এখন এনাকে এই যে বলার মতো মানসিকতা হয়তো খুব কম পুলিশ অফিসারেরই আছে বা প্রশাসনেরই আছে। প্রশাসনেরও দায়িত্ব আছে, যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে ওই সময় তাদের একটা বিরাট দায়িত্ব থাকে বিভিন্ন মণ্ডপে গিয়ে এইগুলোকে কন্ট্রোল করা, রেগুলেট করা। কিন্তু এগুলো আদৌ করা হয় না, এবং তার ফলে দেখা যায় যে ক্লাব যারা থাকে, ক্লাবের যারা হত্যাকর্তা থাকে, ওরা নিজেদের মতো করে লাইটিং করছে, নিজেদের মতো করে নানা ধরনের অ্যারেঞ্জমেন্ট করছে, যেগুলো অনেকটাই হয়তো শব্দ দূষণ বা অনেকটাই দৃশ্য দূষণ যেটাকে বলে সেগুলো হয়। তো সেগুলো দেখুন, স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ রুলস বা ল যদি না হয়, আগরতলাতে আপনি সেটা আশা করতে পারেন না। এবং এখন বর্তমান যে পরিস্থিতি, যে মানুষের বিশেষ করে যারা রাজনৈতিক নেতারা প্রত্যেকে চায় যে ও কোনো ঝামেলাতে না জড়িয়ে নিয়ে চলে যাক, ওই দোষ অন্যের উপর দেওয়ার জন্য মুখিয়ে থাকে। তো সেই অবস্থায় আপনার পুলিশ প্রশাসনীয় ভাবে আমি শুধু এগুলোকে ডেকে আমি কেন একটা সমস্যা তৈরি করব? ঠিক, মানে তাহলে প্রশাসনের তরফে যে কথাগুলো বলা হয় সেগুলো এখন তাহলে সাধারণ মানুষও জানে, সেগুলো শুধু বলার জন্যই বলা হয়, তাহলে প্রয়োগ কিছুই হবে না, ভিত্তি নেই, এগুলোর কোনো কার্যকারিতা নেই, এগুলোর কোনো ইম্প্যাক্ট নেই। এবং এই যে মিটিং এ যে বড় বড় অনেকগুলো ডিসিশন নেওয়া হয়, সেই ডিসিশন গুলো কখনো এগুলোকে মান্য হয় না। এবং ক্লাবগুলো ভাবে ঠিক আছে অ্যাটেন্ড করেছি, আর কিছুই হবে না, পুলিশের আমাদের কিছু বলবে না, মানুষজন আসবে যাবে দেখবে, সেই রকম একটা মনোভাব অলরেডি মানুষের তৈরি হয়ে গেছে। সেই মনোভাব থেকে বেরিয়ে আসার এখন পর্যন্ত কোন মানে আমি পথ দেখি না। পুলিশ অনেকটা মিলিটারির মতো এই রুলস গুলো অ্যাপ্লাই এনফোর্স করে, মিলিটারির মতো হতে হবে। অর্থাৎ মুখে কোন ধরনের কথাবার্তা নেই, অন্যায় কে করেছে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে যদি পিরিয়ডিক মেজার্স নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, তখন সজাগ হবে মানুষ। তখন মনোমিতা, আপনার কি মনে হয় এই যে ব্যাপারটা যেটা নন্দনবাবু বলছিলেন যে পুলিশকে এইভাবে অ্যাক্টিভ হতে হবে, প্রো অ্যাক্টিভ হতে হবে, এবং পাশাপাশি এই ব্যাপারগুলোতে মিলিটারির মতো অ্যাক্ট করতে হবে, যে যারা অন্যায় করছে তাদের অন্যায়ের বিরুদ্ধে বা প্রতিবাদ করতে হবে, মানুষ প্রতিবাদ করুক বা না করুক, মানুষ কমপ্লেন করুক বা না করুক, পুলিশকে অ্যাকশনে আসতে হবে, এটা সম্ভব, এটা করা সম্ভব? নন্দনবাবু পুলিশে ছিলেন তো, ওনার মন মেজাজ সবসময় এরকম হয়ে যায়। যেটা বলেছেন এটা অনেক ক্ষেত্রে মানে প্রাকৃতিকগতভাবে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তবে ওই যে যেটা বলেছেন যে সচেতন হওয়ার ব্যাপারটা, আমি দেখেছি বেশ কিছু পরিবারে ওই বিশাল বিশাল গাড়ি নিয়ে বেরিয়েছে বটে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওরা মাইক টাইক থামিয়ে দিয়েছে, তখন ঢাক বাজতে বাজতেই গিয়েছে। তারপরে বিসর্জনের সময় কি হয়েছে অতটা তো যেতে পারিনি। ফলে আমি দেখেছি কিছু জায়গায় মানে কিছু কিছু জায়গায় সচেতন হচ্ছেন মানুষ। কিন্তু এখানে হচ্ছে কি, ক্লাবগুলির সঙ্গে প্রশাসনের মানে প্রশাসনের ক্ষমতাসীন প্রশাসনের যারা রয়েছেন অধিকাংশ ক্লাব তাদেরই কাছে আছে। সুতরাং তাদেরই তো বোঝা উচিত, তারাই তো বুঝবেন যে কি করে মানে প্রশাসনকে সহায়তা করতে হয়। ফলে খুব বেশি ধমক ধমক দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে বাড়তি যেটা নন্দনবাবু সঠিকভাবে বিশ্লেষণ করেছেন, যে পুলিশ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কত ডেসিবেল পর্যন্ত তুমি চালাতে পারবে, এই যত ডেসিবেল পর্যন্ত তুমি চালাতে পারবে সেই অনুযায়ী পুলিশ ব্যাপারটা দেখুক। দেখে যদি দেখেন যে হসপিটাল রোডের সামনে, আমরা এরকমও জানি, আমি 23শে জানুয়ারির সময় দেখেছি ওখানে ঢাকঢোল বাজাতে দেওয়া হয়নি। আমাদের নিত্য ওই যে মানে প্যারাডাইস চৌমুহনীর টার্নিংটা থেকে একদম হসপিটাল রোড পর্যন্ত কোনো রকম চলে না, ওইটা নিত্যের ব্যাপারটা চলে না, বন্ধ রাখা এখানে হসপিটাল। তো কিন্তু এই জায়গায় তো অনেক ক্ষেত্রে দেখেছি যে পার্টিকুলারলি প্যারাডাইস চৌমুহনীর সামনে দিয়েই তো মূর্তির প্রসেশন যায় সরকারি ভাবে, যেটাকে ইয়ে করা হয়, কার্নিভালের ব্যাপার করা হয়। কেন এখানটাই করতে হবে? প্রয়োজন দুর্গাবাড়ি থেকে শুরু হোক না, ওইখানেই করবে, ওইখান থেকে স্টার্ট করে আস্তে আস্তে চলে আসবে। ওই জায়গাটাতে সতর্ক হওয়ার সুযোগ পুলিশের কাছে আছে, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে আছে, যারা মানে দূষণ পরিষদের কাছে আছে, যারা পরিবেশ দূষণটাকে দেখছে তারা দেখতে পারেন এবং দেখে ব্যবস্থা নিতে পারেন। নন্দনবাবু যে প্রশ্নটা রেখেছেন যে কটা ব্যবস্থা নিয়েছেন এ পর্যন্ত, কথা ঠিক, কে শুনেছে কার কথা? একটা যদি ব্যবস্থা নিতে পারতেন তাহলে এই পরিস্থিতি এখানে নেই। এবং সবচেয়ে বড় কথা জানেন আপনি,
ইএনটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করে দেখবেন, হঠাৎ করে ধরা পড়বে না কানের অবস্থাটা, দিনে দিনে স্লো পয়জনিং হচ্ছে, খুব আস্তে আস্তে যাবে এবং এটা এই কানের পর্দা এফেক্ট হবেই। হঠাৎ করে হয়ে যাওয়ার পরে 48 ঘন্টার ভেতরে যদি ও ট্রিটমেন্ট স্টার্ট না করে ও তো ধরতেই পারছে না বিষয়টা, পার্মানেন্ট হিয়ারিং লস হয়ে যেতে পারে, হিয়ারিং লস হয়ে যেতে পারে। এবং যেটা হঠাৎ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে, হার্টের রোগী যারা, তাদের কিন্তু হঠাৎ করে বিপদ নেমে আসছে এবং নীরবে হচ্ছে, কেউ বুঝতে পারছে না কেন হলো, এবং তারপর হয়তো অনেক কিছু বোঝার পর জানার পর এটাকে দোষারোপ করা হচ্ছে যে এই অতিরিক্ত শব্দ বা অতিরিক্ত হঠাৎ করে এই ধরনের শব্দ শোনার ফলে এই ধরনের সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে। এখন আপনি বলছিলেন যে এখানে হসপিটাল রোডে আইজিএম এর কথা বলছিলেন, জিবি হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, এবং এই প্রধান রেফারেল হাসপাতালের গেটের সামনে সবচেয়ে বড় হুজ্জুতি হয়, সবচেয়ে বড় বাজি পোড়ানো হয়, সবচেয়ে বেশি বাজি পোড়ানো হয়। এখানটায় এসেই বিভিন্ন শোভাযাত্রা বলুন বা কার্নিভাল বলুন বা দশমীর বা বিজয়ার যে যাত্রাগুলো হয়, বিসর্জনের যাত্রাগুলো হয়, এই জিবি বাজারের এই গেটের সামনে এসেই, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের গেটের সামনে এসেই সবচেয়ে বেশি ওনারা আওয়াজ করেন। এবং শুধু উৎসবের সময় নয়, নন্দনবাবু এটা বলতে বাধা নেই, আমরা বিভিন্ন নির্বাচনী প্রচারও কিন্তু এই গেটের সামনেই হয়। তাহলে তখন কি আইন থাকে না, বা যারা রোগী আছে তাদের কি কোনো অসুবিধা হয় না, সেই প্রশ্ন কিন্তু আমাদের করতে ইচ্ছে করে। যাই হোক, আজ অনুষ্ঠানের সময় অনেকটা ফুরিয়ে গেছে। প্রশাসনকে হতে হবে আগাম প্রস্তুত, প্রযুক্তি নির্ভর এবং রাজনৈতিক চাপের ঊর্ধ্বে। পুজো কমিটিগুলোকে মানতে হবে আইনের নির্দেশিকা, শব্দসীমা, রাস্তায় বাধা, নিরাপত্তার নিয়ম, সবগুলো নিয়ম মানতে হবে। আর নাগরিকদের হতে হবে আরো সচেতন ও সহযোগিতামূলক। নিজের সুবিধার জন্য যেন অন্যের অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা, উৎসবের নামে বিশৃঙ্খলা নয়, উৎসব শৃঙ্খলাবদ্ধ হতে হবে আর সহানুভূতির প্রতীক হতে হবে আমাদের উৎসব। কিন্তু পুজোর সময় এই চুরি ছিনতাইয়ের মতো ছোটখাটো অপরাধও কিন্তু বেড়ে যায়। তো রাজ্য পুলিশ কিভাবে এই ধরনের অপরাধগুলোকে আগের থেকে মানে প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে বলে আপনি মনে করেন? আগে মানে কোনো কিছু কি বোঝা যাচ্ছে নিচ্ছে? আমি আপনাদের স্টুডিওতে একবার বলেছিলাম ইউনিফর্ম পুলিশের থেকে অনেক বেশি এফেক্টিভ হলো প্লেন ক্লথে, মানে সিভিল ড্রেসে যে পুলিশ সেটা এরা। ইউনিফর্ম পুলিশ যখন বিভিন্ন জায়গাতে তার পিকেট তৈরি করে বা নাকা পয়েন্ট তৈরি করে, এরা কিন্তু ক্রিমিনালরা দেখতে পায় যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, সেটা একটা ভিজিবল একটা রিপ্রেজেন্টেশন হয়ে যায়। কিন্তু আপনি যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ এই সিভিল ড্রেসে আমি যদি পুলিশ ডিপ্লয় করে দিই সারা আগরতলা শহরে, তাহলে কে পুলিশ কে সিভিলিয়ান সেটা ওই ক্রিমিনালরা বুঝতে পারবে না। ওদের বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম গুলো যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলে, এরা যদি জানে যে না এখানে বিভিন্ন জায়গাতে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে আছে সিভিল ড্রেসে, তাহলে কিন্তু ওরা অনেক সতর্ক হয়ে যাবে যে না 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 এখানে কোনো কিছু করা যাবে না, কে পুলিশ কে সিভিলিয়ান বোঝা হচ্ছে না। তো এগুলো আমি বারবার বলছি যে ইউনিফর্ম 50% আর 50% লোককে সিভিল ড্রেসে আগরতলা শহরের বিভিন্ন স্ট্র্যাটেজিক সেন্সিটিভ পয়েন্টে এখানে লাগিয়ে রাখতে হবে এবং সম্ভাব্য যেসব জায়গায় চুরি বা ধরুন বড় ধরনের ছিনতাই বা এরকম ধরনের হতে পারে সেখানে কঠোর সজাগ দৃষ্টি রাখতে হবে সিভিল ড্রেসে। ড্রেস পরে তো দেখা যাচ্ছে ড্রেস পরে দাঁড়িয়ে আছে ওখানে, ও তো কোনো এফেক্টিভ নয়। ইনকেস যদি বড় ধরনের কোনো ইনসিডেন্ট, তাহলে ইউনিফর্ম পুলিশের কাজে লাগে যে ওরা গিয়ে এখানে ইন্টারফিয়ার করতে পারে। My suggestion is that যে sufficient number of police in cities, okay, civil dress থাকতে হবে পুলিশ, okay, এবং ব্যাপারে ডিআইবি এবং স্পেশাল ব্রাঞ্চ এবং টুগেদার উইথ দ্য ইন্টেলিজেন্স ব্যুরো সেন্ট্রাল গভর্নমেন্টের যে সঙ্গে কোঅর্ডিনেশন করে তাদের দিক থেকে বা ইন্টারন্যাশনাল বর্ডারের সাইড থেকে বা কোথাও এমন বড় ধরনের কোনো স্যাবোটেজ বা এর সম্ভাবনা আছে কিনা সেগুলো স্পেশাল ব্রাঞ্চ ডিআরবি এবং এই যে ইন্টেলিজেন্স ব্যুরোকে আগে থেকে এগুলো নিয়ে খুব পরিশ্রম করে এই খবর গুলো পার করতে হবে। একদম একদম মনিদা, খুব বেশি সময় নেই, আপনার কি মনে হয় এই বিষয়টাতে আর একটা মানে পুজোকে উপলক্ষ করে একটা স্মার্ট ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স কি গঠন করা উচিত বলে মনে করেন? মানে আমাদের তো ভাবতেও খারাপ লাগে, আমাদের বাঙালিদের একটা বৃহৎ উৎসব এই 3 দিনের উৎসব বা 4 দিনের মহাদশমীকে নিয়ে যদি আমরা ধরি, তাহলে এই 4-5 দিনের ব্যাপারে আমাদের এত কিছু ভাবতে হচ্ছে, এত কথা আমরা ভাবতে হচ্ছে, প্রশাসনকেও ভাবতে হচ্ছে, গুরুত্ব দিয়েই ভাবতে হচ্ছে। ফলে এর সঙ্গে যদি আমরা পাবলিককে ইনভলভ করে দিতে পারি, নন্দনবাবু যেটা বললেন যে প্লেন ক্লথের কথা বললেন,
এটা ঠিক আছে, এটা পুলিশ তাদের নিজস্ব ইন্টেলিজেন্সিয়াকে কাজে লাগাবে। পাশাপাশি মানে সামাজিক সচেতনতা বোধ যদি থাকে, ক্লাবগুলি যদি আরো বেশি মানে অ্যাক্টিভ হয়, তাহলে এই ঘটনাগুলি মানে এড়ানো যেতে পারে, অবশ্যই এড়ানো যেতে পারে। কারণ এটা মনে রাখতে হবে, এই শারদোৎসব মানে প্রতিদিন আসে না, বছরে একবার আসে। তো এই আনন্দ উৎসবটাকে যাতে নিরানন্দ করে না তোলে কেউ, সেদিকে যেমন নজর রাখতে হবে, এবং প্রশাসনের যেমন মানে গুরুত্ব রয়েছে, পাশাপাশি নাগরিক সমাজের গুরুত্ব রয়েছে, এবং অবশ্যই সবাই মিলে পূজা উদ্যোক্তা যারা তাদেরও কিন্তু ভূমিকা নিতে হবে। পূজা উদ্যোক্তা যারা তাদেরও একটা ইতিবাচক ভূমিকা নিতে হবে, আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখা এবং এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সবাই যেন আনন্দ করতে পারে, সেই দিকটা খেয়াল রাখা। শুধু একাংশের মানুষ উৎসবে আনন্দ করবে আর একাংশ মানুষ কষ্ট পাবে বা তাদের কোনো অসুবিধা হবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, মানসিকভাবে অসুস্থ হবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ মনোমেজ আপনাকে সঙ্গে থাকার জন্য আজ। নন্দনবাবু, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, দুর্গাপূজা বাঙালির জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক সাংস্কৃতিক উৎসব। কিন্তু এই আনন্দের আবহে যদি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, যদি শব্দ সন্ত্রাসে ভীত হয়ে যায় মানুষ যদি অসহায় হয়ে পড়ে, কিংবা প্রশাসনের গাফিলতিতে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে উৎসবের তাৎপর্য কিন্তু প্রশ্নের মুখে পড়বে। একটা ভুল পদক্ষেপ বা গাফিলতি পুজোর আনন্দকে মাটি করে দিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া দরকার। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাই সমন্বিত উদ্যোগ, যেমনটা আমাদের আজকের অতিথিরা বলছেন। শুধুমাত্র প্রশাসনের নয়, পুজো উদ্যোক্তা, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণকেও কিন্তু সচেতন থাকতে হবে, দায়িত্ববোধ বুঝতে হবে, তাদের নিজস্ব দায়িত্ব কি আছে সেটা বুঝতে হবে। তাহলে উৎসব হবে আনন্দের। জনগণের স্বাচ্ছন্দ্যের সব খবরে চোখ রাখছি কিন্তু আমরা। আর আপনারা সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।